আমার মনে এত প্রেমালাপ নেই। অত লাগবে না, একটু একটু হলেই হবে। একটুও নেই। আমি ঘুমাবো, ফোন রাখুন। আরে ঘুমাবেই তো, এত তাড়া কিসের? আমাদের জীবন কথা। গল্প ভালোবাসি প্রিয়, পর্ব 1। উপস্থাপক আমাদের মাঝে এখন গান নিয়ে আসছে নূর নাফিসা। শিক্ষকের ঘোষণার সাথে সাথেই নাফিসা মঞ্চে উঠল। সঙ্গে সঙ্গে সবাই সিটি বাজিয়ে আর চিৎকার করে তাকে অভিনন্দন জানালো। আজ ভার্সিটিতে নবীন বরণ অনুষ্ঠান। মেয়েটি তার সুরেলা কণ্ঠে গান গেয়ে সবাইকে মুগ্ধ করে দিল। শিক্ষকবৃন্দ বিজয়ীদের জন্য পুরস্কারেরও ব্যবস্থা রেখেছেন। সবার শেষে গান গাইল মেহেদি। সে ভার্সিটির সব অনুষ্ঠানে গানের জগতে চ্যাম্পিয়ন। ভার্সিটি থেকে বাইরের বিভিন্ন অনুষ্ঠানেও সে অংশ নিয়েছে। এই ভার্সিটি থেকেই অনার্স শেষ করে এখন মাস্টার্সে পড়ছে। শিক্ষক সহ ভার্সিটির প্রায় সবাই তাকে চেনে। কিন্তু ফলাফলে এক অবাক করা কাণ্ড। নাফিসা প্রথম হলো কি করে, আর মেহেদি দ্বিতীয়? বন্ধুরা পাশে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কানা ঘুষা শুরু করলো। তাদের বিশ্বাসই হচ্ছিল না। প্রতিবারের মতো আজ তো মেহেদিরই প্রথম হওয়ার কথা ছিল, আর এদিকে মেহেদি রাগে ফুঁসছিল। মেহেদি মনে মনে, এই মেয়ে উড়ে এসে জুড়ে বসলো কোথা থেকে? আগে তো দেখিনি তাকে। আমার এত বছরের চ্যাম্পিয়নশিপ এক নিমিষে শেষ করে দিল। কে এই মেয়ে? মেহেদির বন্ধু আবিদ বলে উঠল। আবিদ স্যারেদের কোনো আত্মীয় টাত্মীয় নয় তো আবার? রিশাদ কি বলছিস? স্যারেদের আত্মীয় ভার্সিটির অনুষ্ঠানে অংশগ্রহণ করবে কেন? আর অংশগ্রহণ করলেই বা পুরস্কার পাবে কেন? মেহেদি তোরা এত কথা না বলে ওই মেয়েকে বা স্যারেদেরই জিজ্ঞেস কর না, কথা থেকে ধরে এনেছে। মেহেদি প্রচণ্ড বিরক্তি নিয়ে বন্ধুদের কথাটা বলে সেখান থেকে চলে গেল। ওর কিছুই ভালো লাগছিল না। এটা কিভাবে সম্ভব? লাগবে না তার এই পুরস্কার। গেট দিয়ে বেরিয়ে যাওয়ার সময় সাউন্ড বক্সে তার নাম ঘোষণা করা হলো পুরস্কার নেওয়ার জন্য। সামনেই একজন স্যারের সাথে দেখা হয়ে গেল। স্যার, কোথায় যাচ্ছ মেহেদি? ওদিকে তোমাকে ডাকছে। মেহেদি এইদিকেই যাচ্ছিলাম স্যার। চলো স্টেজে চলো। অনিচ্ছা সত্ত্বেও পুরস্কারটা হাতে নিতে হলো। মেয়েটির পরিচয় জানতে আর কষ্ট করতে হলো না। পরিচালক স্যার নিজেই সবার সাথে পরিচয় করিয়ে দিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ও হচ্ছে নাফিসা, অনার্স প্রথম বর্ষের ছাত্রী। আমাদের ভার্সিটিতে নতুন। কোনো রকম প্রস্তুতি ছাড়াই আজও গান গেয়ে প্রথম স্থান অধিকার করেছে। আমরা করতালির মাধ্যমে ওকে অভিনন্দন জানাই। সবাই হাততালি দিয়ে নাফিসাকে অভিনন্দন জানালো। এরপর স্যার এককভাবে নাফিসাকে মেহেদির সাথে পরিচয় করিয়ে দিলেন। নাফিসা, ও হচ্ছে মেহেদি, মাস্টার্সের ছাত্র, অর্থাৎ তোমাদের বড় ভাই। খুবই মেধাবী ছাত্র, আর ভার্সিটির অনুষ্ঠানে গানের জগতে ওই চ্যাম্পিয়ন। হ্যালো। পরাজয়ের অভিমান আর কষ্ট চেপে রেখে মুখে হাসি নিয়ে মেহেদিও উত্তরে হ্যালো জানালো। সেদিন আর বেশিক্ষণ ভার্সিটিতে থাকেনি মেহেদি। 2-3 দিন পর ভার্সিটিতে এসে সবার মুখে শুধু নাফিসার গুণগান শুনতে লাগলো। রিশাদ, দোস্ত, মেয়েটা তো এক গানেই চারদিকে নাম ছড়িয়ে ফেলল। মেহেদি, তো যা, তোরাও গিয়ে পুরস্কার দিয়ে আয়। দূর, আমি সেটা বলছি নাকি। ও যদি এভাবে সব অনুষ্ঠানে গান গেয়ে সবাইকে মুগ্ধ করে, তাহলে এমনও হতে পারে বাইরের কোনো অনুষ্ঠানে স্যার তোকে বাদ দিয়ে ওই মেয়েকে নিয়ে যাবে। ভার্সিটিতে তো নতুন, তাই না? হ্যাঁ, এবার দেখ আমিও কি করি। কি করবি তুই? এতদিন তোরা যা করতি আর আমি নিষেধ করতাম, এখন আমিও সেটা করব। র্যাগিং? ইয়েস ব্রো। ওয়াও, হাউ ইন্টারেস্টিং। আবিদ কই রে? বেটা চাকরির পেছনে দৌড়াচ্ছে। এমন করে বলছিস কেন? তোর বাবার মতো তো আর সবার বাবা কোটিপতি না। সরি, আমি ওভাবে বলতে চাইনি।
ও তো চাকরির জন্য আবেদন করেছিল, আজ ইন্টারভিউ। ভালোই ভালোই টিকেই গেলেই হয়। আঙ্কেল তো অসুস্থ, একটা চাকরি ওর খুব দরকার। তোরও তো একটা দরকার। কোচিংয়ে আর কত বেতন দেয়? আলহামদুলিল্লাহ, মাকে নিয়ে আমার এতেই চলে যাচ্ছে। তাছাড়া গান গাওয়া নিয়ে ভালো একটা স্বপ্ন আছে, দেখি কি হয়। মেহেদি আর রিশাদ গেটের পাশে আম গাছটার নিচে রিশাদের বাইকে বসে কথা বলছিল। তৃতীয় ঘন্টার ক্লাস পড়তেই হঠাৎ তারা দেখল কাঁধে পার্স নিয়ে নাফিসা একা একা গেটের দিকে আসছে, শায়দ চলে যাবে। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। মেহেদি, রিশাদ, ওই মেয়েটা না, কি যেন নাম? হ্যাঁ, নাফিসা। আজকে আবার চশমা পড়েছে, সেদিন তো ছিল না। মনে হয় কড়া ধাঁচের মেয়ে। ডাক এদিকে। এই চশমাওয়ালি। দোস্ত, মেয়ে তো ফিরেও তাকায় না। এই মেয়ে, এই তোমাকে ডাকছি, কানে কথা যায় না? আজব মেয়ে তো, কানে শোনে না নাকি? নাফিসা কোনো ভ্রুক্ষেপ না করে গেটের বাইরে বেরিয়ে যাচ্ছিল। এই নাফিসা! এবার নাম ধরে ডাকায় নাফিসা ঘুরে তাদের দিকে তাকালো এবং কাছে এগিয়ে এলো। রিশাদ আর মেহেদি আগের মতোই একসাথে বাইকে বসেছিল। জি বলুন। কতক্ষণ ধরে ডাকছি, কানে শুনতে পাও না? এতক্ষণ তো চশমাওয়ালি এই মেয়ে এভাবে ডাকছিলেন, আমার নাম ধরে তো মাত্রই ডাকলেন। ও, তার মানে তোমাকে বারবার নাম ধরে ডাকলে তারপর সাড়া দেবে, তাই তো? অবশ্যই, মানুষের নাম তো ডাকার জন্যই রাখা হয়। রিশাদকে থামিয়ে এবার মেহেদি বলতে শুরু করলো। তুমি ভার্সিটিতে নতুন, তোমার নাম তো আমরা নাও জানতে পারি, এটা মাথায় নেই তোমার? হ্যাঁ, এটা মাথায় আছে, এবং এটাও মাথায় আছে যে স্যার সেদিন আপনার সাথে আমার পরিচয় করিয়ে দিয়েছিলেন। দুদিনের ব্যবধানে একটা নাম ভুলে যাওয়াটা স্বাভাবিক নয়। যাই হোক, এত কথা না বলে ডেকেছেন কেন সেটা বলুন। অনেক তাড়া দেখছি, চশমা পরেছো কেন? এখনই চোখে দেখো না, বাকি জীবন তো পড়েই আছে। মেহেদি আর রিশাদ দুজনেই হু 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 করে হেসে উঠল। আমি চশমা পরবো কি পরবো না এটা সম্পূর্ণ আমার ইচ্ছে, এতে আপনাদের নাক গলাতে হবে না। এসব ফালতু কথা বলার জন্য আমাকে ডেকেছেন? বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না, বেয়াদব মেয়ে? হ্যাঁ, খুব ভালো করেই জানি, তাই তো আপনাদের এখনো আপনি বলে সম্বোধন করছি। খুব বেশি কথা বলতে শিখেছো দেখছি। প্রথমে তো ভেবেছিলাম একদম সাধারণ একটা মেয়ে। যাক, আর সময় নষ্ট করতে চাইছি না। আমার জুতোটা ধুলোয় ভরে গেছে, একটু পরিষ্কার করে দাও তো দেখি, কেমন পারো। তোমার ওড়না দিয়ে করো, না হলে আবার জুতো নষ্ট হয়ে যাবে। গান তো ভালোই গাইতে পারো, দেখতে চাই বাকি কাজে কেমন পারদর্শী তুমি। নাফিসা এবার কাছে এসে তার এক পা বাইকের চাকার উপর রেখে দাঁড়ালো। রিশাদ ও মেহেদি দুজনে অবাক হয়ে নাফিসার দিকে তাকালো। নাফিসা, আল্লাহ তাআলা জুতো পরার জন্য আপনাকে যেমন দুটো পা দিয়েছেন, ঠিক তেমনি তা পরিষ্কার করার জন্য দুটো হাতও দিয়েছেন। সো ডু ইট বাই ইয়োর হ্যান্ডস। গুড বাই। কথাটা বলেই নাফিসা চাকার ওপর থেকে পা সরানোর সময় বাইকটাতে একটা ধাক্কা দিল। বাইকে দুজন বসেছিল, তার ওপর আবার ঢালু জায়গায় দাঁড়ানো, তাই নাফিসার হালকা ধাক্কাতে বাইক শুদ্ধ দুজনেই উল্টে পড়ে গেল। এমন ঘটনায় দুই বন্ধু একেবারে হতভম্ব। নাফিসা, কি এবার আমি হাসি। ভার্সিটির বড় ভাই বলে যদি ভেবে থাকেন ছোটদের র্যাগিং করবেন, তাহলে সেই ভাবনাটা ভুলে যান। অন্তত নাফিসার ক্ষেত্রে সেটা সম্ভব হবে না। মাইন্ডেড। নাফিসা গেটের বাইরে বেরিয়ে একটা রিক্সা নিয়ে চলে গেল। দুজনে আস্তে আস্তে উঠে দাঁড়ালো। পেছনে ইট থাকায় মেহেদি কোমরে বেশ ব্যথা পেয়েছে। রিশাদের কিছু হয়নি। দুজনে শরীর থেকে বালি ঝেড়ে নিল। রিশাদ, আমার বাইক আজ সকালেই মাত্র ওয়াশ করে আনলাম। মেহেদি, তোর বাইকের গুল্লি মারি আমার কোমর গেছে, ওই মেয়েরে তো ইচ্ছা মতো ধুয়ে দিতে মন চাইছে। রিশাদ, প্রায় 5 বছর ধরে এই ভার্সিটিতে আছি, এমন মেয়ে একটাও চোখে পড়েনি। মেহেদি, অতিরিক্ত সাহসী তাই না? ভার্সিটিতে তো আসবেই, ওর সাহস আমি বের করব। রিশাদ,
এখন দয়া করে আমার বাইকটা তোলো। দুজনে মিলে বাইকটা সোজা করলো। রিশাদ বাইক স্টার্ট করে দেখে নিল সব ঠিক আছে কিনা। মেহেদি পেছনে বসলো। রিশাদ ওকে বাসায় নামিয়ে দিয়ে চলে গেল। মেহেদি আস্তে আস্তে হেঁটে ঘরে ঢুকলো। ওর মা বারান্দায় বসে সেলাই করছিলেন। ছেলেকে খুঁড়িয়ে হাঁটতে দেখে তিনি জিজ্ঞেস করলেন, মা, কি রে, এভাবে হাঁটছিস কেন? পায়ে কি হয়েছে? মেহেদি, কিছু না মা। মা, আমি তো দেখছি কিছু হয়েছে। মেহেদি, পায়ে ব্যথা পেয়েছিস? মেহেদি, না। মা, তাহলে? মেহেদি, কোমরে ব্যথা পেয়েছি। মেহেদি আর না দাঁড়িয়ে নিজের ঘরে চলে গেল। এখানে দাঁড়ালেই মায়ের নানা প্রশ্নের মুখে পড়তে হবে। জুতো খুলে ফ্যান ছেড়ে হাত পা ছড়িয়ে সে বিছানায় উপুর হয়ে শুয়ে পড়ল। মেহেরুন্নেসা বেগম সেলাইয়ের কাজ ছেড়ে ব্যথার মালিশ নিয়ে ছেলের ঘরে এলেন। মা, কোন দিকে ব্যথা দেখা। মেহেদি, মা যাও তো, কিছু হয়নি, একটু পর ঠিক হয়ে যাবে। মা ধমকের সুরে, কোন দিকে ব্যথা? মেহেদি, এই দিকটায়। মেহেরুন্নেসা মালিশ করতে করতে আবার জিজ্ঞেস করলেন, মা কিভাবে ব্যথা পেলি? মারামারি করেছিস? মেহেদি, কি বলো এসব, মারামারি করব কেন? মা ফুটবল খেলেছিস? মেহেদি, না। মা ব্যথা কি আর এমনি এমনি এসেছে? মেহেদি, বাইক থেকে পড়ে গেছি। মা কি, চলন্ত বাইক থেকে পড়ে গিয়েছিস? মেহেদি, না, রিশাদের সাথে দাঁড়ানো বাইকে বসেছিলাম, বাইকটা উল্টে পড়ে গিয়েছি। মা কতবার না করি, বাইকের ধারে কাছে যাবি না? কত দুর্ঘটনা হয়ে এই বাইক থেকে একটা কথাও তোকে শোনাতে পারি না। মেহেদি, মা শুধু শুধু এত চিন্তা করো না তো, তুমি যাও, আমি ঘুমাবো। মা চলে যাবার পর মেহেদি ভাবতে লাগলো কিভাবে নাফিসাকে একটা উচিত শিক্ষা দেওয়া যায়। বারান্দা দিয়ে যাওয়ার সময় গানের সুর শুনতে পেল মেহেদি। জানালা দিয়ে উকি দিয়ে দেখলো ক্লাসের ভেতরে নাফিসা গান গাইছে। ক্লাসে স্যারও আছেন, তার মানে স্যারই তাকে গাইতে বলেছেন। মেহেদি দ্রুত পায়ে সেখান থেকে চলে গেল। কেন জানি না মেয়েটার এই গলাটাই ওর সবচেয়ে বেশি অসহ্য লাগে। ক্লাসে এসে দুটো ক্লাস করার পর বন্ধুদের নিয়ে সে মাঠে ফুটবল খেলতে নেমে গেল। ক্লাস শেষে নাফিসা একা একা মাঠের পাশ দিয়ে গেটের দিকে আসছিল। মেহেদি তাকে দেখতে পেল। ও ইচ্ছে করে বলটা নাফিসার দিকে এগিয়ে নিয়ে গিয়ে সোজা একটা লাথি মারল। বলটা সোজা গিয়ে লাগলো নাফিসার পায়ে। ব্যথা পেয়ে নাফিসা উফ বলে চিৎকার করে উঠল। বন্ধুরা সবাই মাঠেই দাঁড়িয়ে রইল। মেহেদি শয়তানি হাসি দিয়ে বল নেওয়ার জন্য নাফিসার কাছে এলো। মেহেদি, আহ, খুব ব্যথা লেগেছে তাই না? আমারও লেগেছিল কাল, কিন্তু দেখো আজ আমি একদম সুস্থ। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। নাফিসা হাঁটার জন্য পা ফেলতেই তীব্র ব্যথা অনুভব করল। মেহেদি উপহাস করে আবার বলতে লাগলো, হাঁটতে পারবে তো? খোড়া হয়ে যাওনি তো আবার? অবশ্য খোড়া হলেও সমস্যা নেই, গান তো গাইতে পারবে, আঘাত তো আর গলায় লাগেনি। মেহেদি হো হো করে হাসতে হাসতে বল নিয়ে মাঠে ফিরে গেল। নাফিসের কাছে ব্যাপারটা এখন পানির মতো পরিষ্কার। শুধু গান গায়ে বলেই মেহেদি তার সাথে এমন শত্রুতা শুরু করেছে। সেও এর শেষ দেখে ছাড়বে। গান এতদিন তার শখ থাকলেও এখন থেকে সে এটাকে নেশা আর পেশায় পরিণত করবে। পরদিন গ্যাপলাসে নাফিসা লাইব্রেরিতে বসে বই পড়ছিল। হঠাৎ কেউ একজন বলল, মেয়েটা, তোমার সাথে বসতে পারি? নাফিসা মাথা তুলে দেখল একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটিকে সে তাদের ক্লাসে দেখেছে। স্যার যখন প্রশ্ন করছিলেন মেয়েটা খুব বুদ্ধিমত্তার সাথে গুছিয়ে উত্তর দিয়েছিল, কিন্তু এখন মেয়েটার চেহারায় অন্যরকম একটা ভাব। নাফিসার কেন জানি মনে হলো মেয়েটি তার সাথে বন্ধুত্ব করতে এসেছে। মেয়েটি কোনো উত্তর না পেয়ে আবার একই প্রশ্ন করল, আমি কি তোমার সাথে এখানে বসতে পারি? নাফিসা, কেন? মেয়েটা, কেন আবার? এমনি। নাফিসা, এমনি হলে বসতে পারবে না, যদি বন্ধু হতে চাও তাহলে বসতে পারো। মেয়েটা অবাক হয়ে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল, তারপর মুখে হাসি ফুটিয়ে দ্রুত নাফিসার পাশে বসে পড়ল। নাফিসা বইয়ের দিকে তাকাতেই মেয়েটি বলল, এখন তোমার সাথে একটু কথা বললে কি তুমি খুব বিরক্ত হবে? নাফিসা বইটা বন্ধ করে মেয়েটির দিকে তাকালো। এবার সে নিজেই প্রশ্ন করা শুরু করলো, নাম কি তোমার? দিনা। দিলশাদ দিনা।
নাফিসা, খুব সুন্দর নাম। আমার নাম নূর নাফিসা। বাসা কোথায় তোমার? দিনা, গাজীপুর, কিন্তু এখন পরিবারসহ মোহাম্মদপুর থাকি। নাফিসা, আমিও মোহাম্মদপুর। ভাই বোন কতজন তোমরা? দিনা, আমরা এক ভাই এক বোন। নাফিসা, আর আমি একা, কোনো ভাই বোন নেই। পড়াশোনা করতে ভালো লাগে তোমার? দিনা, ভালো লাগে বলেই তো ভার্সিটিতে ভর্তি হয়েছি। নাফিসা, আমার এতটা ভালো লাগে না, তবুও হয়েছি। তোমার প্রিয় শখ কি? দিনা, ছবি আঁকা। নাফিসা, আমার প্রিয় শখ ভ্রমণ করা আর গান গাওয়া, তবে মাঝে মাঝে আমিও ছবি আঁকি। প্রিয় রং? দিনা, আকাশী। নাফিসা, আমার গাঢ় নীল। খেলতে জানো? দিনা, কি খেলা? নাফিসা, যেমন ধরো ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন। দিনা, ক্রিকেট, ব্যাডমিন্টন খেলতে জানি, কিন্তু ফুটবল পারি না। নাফিসা, আমি মোটামুটি সব ধরনের খেলাই খেলতে জানি। এবার তুমি আমাকে কোনো প্রশ্ন করতে চাইলে করতে পারো। দিনা অবাক হয়ে ভাবতে লাগলো, এই মেয়েকে তো এতদিন চুপচাপই দেখে এসেছি, এখন তো দেখছি আমার চেয়েও বেশি স্মার্ট। এতক্ষণ উত্তর দিতে গিয়ে মনে হচ্ছিল যেন চাকরির ইন্টারভিউ দিচ্ছিলাম। দিনার ভাবনার মাঝেই নাফিসা বলল, নাফিসা, মনে মনে বললে আমি শুনবো কিভাবে? জোরে বলো, এত কি ভাবছো? দিনা হেসে জবাব দিল, ভাবছি আমি আর তোমাকে কি প্রশ্ন করব, প্রশ্ন করার আগেই তো তুমি সব উত্তর দিয়ে দিয়েছ। নাফিসা, হি হি হি, যাই হোক, চট করেই তো বন্ধু হওয়া যায় না, ধীরে ধীরে কথাবার্তা মেলামেশার মাধ্যমে বন্ধুত্ব তৈরি হয়। দিনা, নাফিসা, তুমি যত সুন্দর করে গান গাইতে পারো তার চেয়েও কয়েক গুণ বেশি সুন্দর করে কথা বলতে পারো। সবাই তোমার গান শুনে মুগ্ধ, আর আমি এখন তোমার কথা শুনে মুগ্ধ। নাফিসা, আমি সুন্দর করে কথা বলতে পারি না, তুমি আমার কথাগুলো সুন্দরভাবে শুনেছ, তাই বলছো আমার কথা সুন্দর। দিনা, হি হি হি, তুমি সুন্দরভাবে না বললে আমি সুন্দরভাবে শুনবো কিভাবে? তুমি আসলেই অন্যরকম, নিজের প্রশংসা শুনতেই চাও না, তবুও বলবো তুমি বক্তা হিসেবে খুব সুন্দর। নাফিসা, সুন্দর না, সুন্দরী। দিনা, ও হ্যাঁ, বক্তা হিসেবে খুব সুন্দরী। হি হি হি। নাফিসা, আমি বক্তা হিসেবে সুন্দরী হলে তুমি শ্রোতা হিসেবেও খুব সুন্দরী। চলো এবার ক্লাসে যাওয়া যাক। দিনা, চলো। ক্লাস শেষে দিনার সাথে নাফিসা গেটের দিকে আসছিল। দেখলো কৃষ্ণচূড়া গাছের দিকে ছোটখাটো একটা ভিড়। বিষয়টা বোঝার জন্য নাফিসা দিনাকে নিয়ে একটু কাছে যেতেই গানের সুর শুনতে পেল। সামনে গিয়ে দেখলো মেহেদি গিটার বাজিয়ে গান গাইছে। ওরা ফিরে আসার জন্য পা বাড়াতেই কারো কণ্ঠ শুনতে পেল। মেহেদি, ও সুন্দরী, চলে যাচ্ছ কেন? গান শুনবে না, নাকি অন্যকে গান গাইতে দেখলে হিংসা হয়? নাফিসা পেছনে তাকিয়ে দেখলো গান থামিয়ে মেহেদি নিজে কথাটা বলেছে। এতগুলো মানুষের সামনে এভাবে বলায় নাফিসা একটু অপ্রস্তুত বোধ করলো, কিন্তু পরক্ষণে মেহেদির কথার জবাবে সে বলল, হিংসা করাটা আপনার অভ্যেস হতে পারে, কিন্তু আমার মধ্যে সেটা নেই। যাই হোক, আমি চলে যাচ্ছিলাম কারণ এখানে এত ভিড় কেন শুধু সেটাই দেখতে এসেছিলাম, কিন্তু এখন আপনার গান না শুনে যাব না। শোনান আপনার গান। নাফিসার কথায় মেহেদি হেসে আবার গান গাইতে শুরু করলো। গান গাওয়ার পুরাটা সময় নাফিসা সেখানেই দাঁড়িয়েছিল। গান শেষ হতেই নাফিসা তার পার্স থেকে একটা 50 টাকার নোট বের করে মেহেদির দিকে বাড়িয়ে দিল। মেহেদি বড় বড় চোখে নাফিসার দিকে তাকালো। নাফিসা তার ওই চাহনি দেখে বলল, কি এতে খুশি হননি? আরও লাগবে? আপাতত এটা রাখুন, পরের বার যখন আপনার গান শুনবো বকশিস না হয় বাড়িয়ে দেব। মেহেদির রেগে বসা থেকে উঠে দাঁড়ালো। তার বন্ধুরাও উঠে দাঁড়ালো। বাকিরা শুধু হাঁ করে তাদের দিকে তাকিয়ে আছে। তারাও বুঝতে পারছে মেহেদিকে এভাবে অপমান করা হচ্ছে। মেহেদি, হোয়াট রাবিশ, তোমার সাহস হয় কি করে আমাকে এভাবে অপমান করার? নাফিসা, অপমান কোথায় করলাম? আপনি গান শোনালেন, তার বিনিময়ে বকশিস দিলাম। মেহেদি, আমি কি বকশিস নেওয়ার জন্য গান গিয়েছি তোমাকে? মেহেদি আরও কিছু বলতে চাইল, কিন্তু প্রিন্সিপালের গাড়ি গেটের দিকে আসতে দেখে চুপ করে গেল। প্রিন্সিপাল গন্ডগোল দেখলে আরও বড় সমস্যা হয়ে যাবে। আর যাই হোক, এত বছরের শিক্ষকের মনে যে জায়গা করে নিয়েছে তা হারাতে চায় না। এই সুযোগে নাফিসা সেখান থেকে চলে গেল। প্রিন্সিপালের গাড়ি বের হওয়ার আগে নাফিসা দিনাকে সাথে নিয়ে বেরিয়ে রিকশায় উঠে পড়ল। দিনা, নাফিসা, এই কাজটা তোমার মোটেও ঠিক হয়নি, এতে ভাইয়ার অপমান হয়েছে। নাফিসা, তোমার ভাইয়া হয় নাকি? দিনা, না, আমাদের সিনিয়র তাই। নাফিসা,
তুমি এটা কি বুঝতে পেরেছো যে আমি গান গাইতে পারি বলে সে আমাকে হিংসা করে? দিনা, হিংসা কেন? ফিনান্স ক্লাস শেষ হলো। পরের গ্যাপ ক্লাসে নাফিসা আর দিনা ক্যান্টিনের দিকে যাচ্ছিল। মাঠে চোখ পড়তেই দেখলো আজও মেহেদির টিম ফুটবল খেলছে। নাফিসা ইচ্ছে করেই মাঠের ভেতর দিয়ে ক্যান্টিনের দিকে হাঁটা ধরল। দিনা, নাফিসা চল ওদিক দিয়ে যাই। নাফিসা, দিনা আমরা তো একে অপরকে তুই করেও বলতে পারি। দিনা হেসে, আচ্ছা চল ওদিক দিয়েই যাই। নাফিসা, কেন, মাঠ দিয়ে যেতে সমস্যা কি? দিনা, গায়ে বল লাগতে পারে। শুধু বল লাগবে নাকি কেউ দেখলে বকাচকা করবে সেই ভয়ে? দিনা, কি বলছিস এসব, কে দেখবে? নাফিসা হেসে, আচ্ছা বাবা, ওরা তো মাঠের মাঝখানে খেলছে, বল এদিকে আসবে কেন? দিনা, আসতেও তো পারে, মাঠটা তো আর বিশাল বড় নয়। আচ্ছা তাহলে তুই ওদিক দিয়ে যা, আমি মাঠ দিয়েই যাব। দিনা মাঠের পাশ দিয়ে চলে গেল আর নাফিসা প্রায় খেলার মাঝখান দিয়ে হাঁটতে লাগলো। নাফিসাকে দেখতে পেল মেহেদি। আজও সে বলটা নাফিসার দিকেই পাঠালো, কিন্তু সেদিনের মতো অতটা জোরে নয়। বলটা নাফিসার পায়ের কাছে আসতেই সে পা দিয়ে আটকে দিল। ওদিকে মেহেদির এই কাণ্ড দেখে তার দলের আবিদ আর রিসাদ রেগে আগুন। এমনিতেই বিপক্ষ দল তাদের থেকে 1 গোলে এগিয়ে আছে, তার উপর এখন গোল দেওয়ার খুব ভালো একটা সুযোগ ছিল। এমন সময়ে মেহেদির এই ফাজলামো করার কি দরকার ছিল? তাদের দলের অন্য একজন বল আনতে যেতে নিলে মেহেদি তাকে নিষেধ করল। তারপর নিজেই এগিয়ে গেল বল নিতে। নাফিসা তখনও বলটা পায়ের নিচে আটকে রেখে দাঁড়িয়ে আছে, আর দিনা মাঠের পাশ দিয়ে সবটা দেখছে। মেহেদি বল নেওয়ার জন্য কাছে আসতেই নাফিসা সজোরে একটা কিক মারল, কিন্তু মেহেদির দিকে নয়, সোজা গোলপোস্টের দিকে। আর সাথে সাথেই গোল। মেহেদি সহ মাঠের বাকি খেলোয়াড়রা হাঁ করে তাকিয়ে রইল। নাফিসার কিকটা ছিল এক কথায় অসাধারণ। মেহেদি কিছু বলার আগেই নাফিসা বলে উঠল, গোলপোস্ট তো কাছেই ছিল, ফুটবলটা গোলপোস্টে না গিয়ে এদিকে এলো কেন? মেহেদি, কে জানে, আমি জানি কেন এসেছে। মেহেদি, কেন? নাফিসা, খেলোয়াড়ের নিশানা ভুল ছিল। মেহেদি, আচ্ছা তুমি তো দেখছি ভালোই খেলতে জানো, চলো মাঠে নেমে পড়ো, এক খেলা হয়ে যাক। নাফিসা, ইচ্ছে নেই। নাফিসা কথাটা বলে ক্যান্টিনের দিকে পা বাড়ালো। এদিকে মেহেদির টিম তাকে বকাবকি শুরু করেছে। সেও মাঠের মাঝে যেতে যেতে চিৎকার করে বলল, মেছে আছে, সাথে হেরে যাওয়ার ভয়ও আছে, তাই আসছো না। নাফিসা তার কথায় কোনো পাত্তা দিল না। এর উপযুক্ত জবাব দিতে হলে এখন তাকে মাঠে নেমে খেলতে হবে, যা সে কিছুতেই করবে না। দিনার কাছে আসতে দিনা বলল, বলেছিলাম না বল এদিকে আসতে পারে। নাফিসা, বল আসেনি, ইচ্ছে করে আনা হয়েছে। দিনা, তুই বুঝলি কি করে? নাফিসা, এটা দ্বিতীয়বার হলো। মানে তুই আগে থেকে জানতি? আর আসতে পারে বলেই আমি মাঠে পা দিয়েছি। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দিনা, ডাল মে কুছ কালা হ্যায়, কি চলছে সত্যি করে বলতো? নাফিসা, মানে বাইরে দেখাচ্ছিস একে অপরকে দেখতে পারিস না, মনে কি অন্য কিছু আছে নাকি, প্রেম টেম জাতীয় কিছু? মেহেদি ভাইয়াকেও তো দেখলাম একরকম হাসতে হাসতেই মাঠে গেল। নাফিসা হেসে, হাসারি আমায়, ডালে কিছু কালো থাকলে তো সহজেই চোখে পড়তো, চল। দিনা, কয়েকদিন পর ভার্সিটিতে একটা নোটিশ এলো। জানানো হলো 1 মাস পর 7টি ভার্সিটির মধ্যে একটা গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। জয়গান নামের অনুষ্ঠানটি শুধুমাত্র তরুণদের জন্য। 3টি ধাপে এটি অনুষ্ঠিত হবে। প্রথম 2 ধাপে বাছাই করে তৃতীয় ধাপে চ্যাম্পিয়ন নির্বাচন করা হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পরিচালক পলাশ স্যার অনেক ভেবেচিন্তে তাদের ভার্সিটি থেকে 3 জনকে বেছে নিলেন। মাস্টার্সের মেহেদি, অনার্স ফাইনাল ইয়ারের রিয়াদ আর ফার্স্ট ইয়ারের নাফিসা। স্যার তাদের 3 জনকে একসাথে ডেকে মতামত জানতে চাইলেন। 3 জনেই অংশগ্রহণ করতে রাজি হয়ে গেল। তাদের আগ্রহ দেখে স্যারও খুব খুশি হলেন। এই 1 মাসের মধ্যেই 3টি ধাপ অনুষ্ঠিত হবে, তাই এখন থেকে নিয়মিত অনুশীলন করতে হবে। স্যার ঠিক করে দিলেন প্রতিদিন ক্লাস শেষে 1 ঘন্টা করে অনুশীলন করতে হবে। এতে মেহেদি সমস্যায় পড়ে গেল, কারণ ক্লাস শেষে তাকে কোচিংয়ে যেতে হয়। কোচিং বাদ দিলে তার উপার্জন বন্ধ হয়ে যাবে। তাই সে স্যারের সাথে কথা বলে অনুশীলনের সময়টা এগিয়ে আনলো, অর্থাৎ তারা ভার্সিটির শেষ ক্লাসটা না করে অনুশীলন করবে। অনুশীলন শুরুও হয়ে গেল,
কারণ পরের সপ্তাহেই প্রথম ধাপের প্রতিযোগিতা। তাদের বন্ধুরা মাঝে মাঝে গান শোনার জন্য ভার্সিটিতে অপেক্ষাও করে। খুব ভালোভাবেই তাদের অনুশীলন চলছিল। এক সপ্তাহ পর পলাশ স্যার তাদের নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হলেন। 7টি ভার্সিটি থেকে মোট 23 জন প্রতিযোগী অংশ নিয়েছে। তাদের মধ্যে থেকে 11 জনকে বাছাই করা হলো। অত্যন্ত খুশির বিষয় হলো মেহেদি, রিয়াদ ও নাফিসা 3 জনেই নির্বাচিত হয়েছে। মেহেদি দ্বিতীয়, নাফিসা তৃতীয় আর রিয়াদ 8ম স্থান পেয়েছে। পলাশ স্যার সহ ভার্সিটির সব শিক্ষক ও শিক্ষার্থীরা এতে অনেক খুশি। দিন যত যাচ্ছে মেহেদির মনে ভয় তত বাড়ছে। জয়গানের চ্যাম্পিয়ন হবে মাত্র একজন, তার ওপর নাফিসা তার তীব্র প্রতিযোগী হয়ে উঠেছে। মেহেদি মনে মনে, না এভাবে হচ্ছে না, নাফিসা আশেপাশে থাকলে আমি এগোতে পারবো না। যে করি হোক ওকে প্রতিযোগিতা থেকে সরাতে হবে। ভার্সিটির ভেতরের অনুষ্ঠান হলে কোনো সমস্যা ছিল না, কিন্তু বাইরের অনুষ্ঠানে নাফিসাকে সহ্য হচ্ছে না আমার। এটা নিয়ে আমার অনেক বড় স্বপ্ন, কিন্তু নাফিসাকে সরাবো কিভাবে? মেহেদির মাথায় সারাক্ষণ এটাই ঘুরপাক খাচ্ছিল। যখনই সে নাফিসার কাছে যাচ্ছে কোনো না কোনোভাবে ঝগড়া লেগে যাচ্ছে। এভাবে চলতে থাকলে তাকে প্রতিযোগিতা থেকে সরানো যাবে না, অন্য কোনো ব্যবস্থা নিতে হবে। কিন্তু কি করা যায়? দিনা তাড়াহুড়ো করে ক্লাসে ঢুকতে গিয়েই কারোর সাথে ধাক্কা খেতে যাচ্ছিল। ভালোভাবে তাকিয়ে দেখলো সামনে নাফিসা দাঁড়িয়ে। দিনা খুব খুশি খুশি দেখাচ্ছিল, তাই নাফিসা ভুরু নাচিয়ে জিজ্ঞেস করলো, এত খুশির কারণ কি শুনি? দিনা, কই কিছু না তো। নাফিসা সাথে সাথে সেদিকে উঁকি দিল যেদিক থেকে দিনা দৌড়ে এসেছে। বারান্দায় একটা ছেলে কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছিল, এইমাত্র হাত নামালো। হ্যাঁ, এটা সেই ছেলেই যার সাথে দিনাকে আরও একবার কথা বলতে দেখেছিল নাফিসা। নাফিসাকে উঁকি দিতে দেখেই ছেলেটি মাথা চুলকাতে চুলকাতে চলে গেল। নাফিসা, তুই বললি কিছু না, কিন্তু আমি যে অনেক কিছু দেখে ফেললাম। এবার কি হবে? দিনা, নাফিসা চুপ, তুই কিছু দেখিসনি। নাফিসা হেসে, আচ্ছা আমি কিছু দেখিনি, এবার বল উনি কি তোর সেই বিশেষ একজন? দিনা, তা এমন কি বললো যে তুই এত খুশি হয়ে দৌড়ে আসছিলি? দিনা, নাফিসা ক্লাসের মধ্যে আছি, এদিকে আয় আমার সাথে। দিনা নাফিসাকে টেনে কমন রুমের দিকে নিয়ে বারান্দায় ধীরে ধীরে হাঁটতে লাগলো। নাফিসা, এবার তো বল। দিনা, কি বলবো, ও তো কিছুই বলেনি। নাফিসা, কিছু না বললে হাসলি কেন? দিনা নাফিসার সামনে একটা ঘড়ি দেখিয়ে বলল, দিনা ওর ঘড়িটা নিয়ে এসেছি। নাফিসা হেসে, এই জন্যই বুঝি ভাইয়া কোমরে হাত দিয়ে দাঁড়িয়েছিল। নাফিসার নাম কি ভাইয়ার? দিনা, আবিদ হাসান। নাফিসা, বাহ, আবিদের শেষে দ আর হাসানের শেষে ন, দি আর না, দিনা, ভালোই তো। দিনা, হি হি হি। নাফিসা, কবে থেকে চলছে এসব? প্রায় 2 বছর, 3 মাস পর 2 বছর পূর্ণ হবে। নাফিসা, 2 বছর? কিভাবে শুরু হয়েছিল? দিনা, আমার মামাতো বোনের বিয়েতে দেখা হয়েছিল, ও বরপক্ষের ছিল, ভাইয়ার ফুফাতো ভাই। বাবা, কত দূর পৌঁছে গেছে! একদিকে কনের ফুফাতো বোন আর অপর দিকে বরের ফুফাতো ভাই। তা শুধু শুধু ঘড়িটা নিয়ে এলি কেন? এটা কি তোর কোনো কাজে লাগবে? দিনা নাফিসার সাথে কথা বলতে বলতে ঘড়িটা তার হাতে পড়ছিল আর খুলছিল। দিনা, ভালো করেছি নিয়ে এসেছি, একটা কথাও শোনে না আমার কাজে না লাগুক ওর কাজেও লাগতে দেব না। দেখতে কিন্তু অনেক ভদ্রলোক মনে হয়। অনেক ভদ্র, ওর পরিবারও অনেক ভালো, ওর মতো মানুষ আমি আর দেখিনি, যা বলবো তাই করে। এখনই না বললি একটা কথাও শোনে না তোর? আরে মাঝে মাঝে এমন করে, মানে এমনিতে সব ঠিক আছে, শুধু নিজের প্রতি একদম উদাসীন। ও বুঝেছি, অনেকের চেয়েও অনেক ভালো। চল ক্লাসে যাই। গ্যাপ ক্লাসে নাফিসা দিনাকে নিয়ে কিছুক্ষণ লাইব্রেরিতে বই পড়ল। পড়া শেষে বারান্দা দিয়ে আসার সময় 4 জন মেয়ে এসে তাকে ঘিরে ধরল। গতকালের প্রতিযোগিতায় সে যে গানটা গিয়ে তৃতীয় হয়েছে সেটা তারা শুনতে চায়। তৃতীয় কথাটা শুনে নাফিসার কেমন যেন লাগলো। মেহেদি না থাকলে আজ হয়তো সে দ্বিতীয় থাকতো।
যাই হোক, ভাগ্যকে মেনে নিতে হবে। সামনে কি হয় তা দেখার অপেক্ষায় রইল সে। কিন্তু এখন তার গান গাইতে মোটেও ইচ্ছে করছে না। নাফিসা তাদের বলল শেষ ক্লাসের সময় তাদের অনুশীলন চলবে, তখন যেন তারা শোনে। কিন্তু মেয়েরা মানতে নারাজ, তারা জোর করেই চলল। হঠাৎ পেছন থেকে কেউ একজন বলে উঠল, কণ্ঠ, এত করে বলছে একটা গান গেয়ে শোনাতে পারছো না কেন? নাফিসা পেছনে তাকিয়ে দেখল মেহেদির বন্ধু রিসাদ। রিসাদ, একটা গানের অনুরোধই তো করছে, তাছাড়া তোমার বড় আপুরা অনুরোধ করছে তাও না? নাফিসা, আচ্ছা গান গাইবো, তবে একটা শর্তে। রিসাদ, কি? নাফিসা, মেহেদি ভাইয়া গিটার বাজাতে হবে। রিসাদ হাঁ করে রইল, মনে মনে বলল, মেহেদি গিটার না বাজিয়ে তোমার মাথায় গিটার দিয়ে বাড়ি দেবে। নাফিসা রিসাদকে চুপ থাকতে দেখে আবার বলল, মেহেদি ভাইয়া আজ আসেনি? রিসাদ, হ্যাঁ এসেছে, কিন্তু গিটার ছাড়াই তো তুমি সুন্দর গাও। নাফিসা, কিন্তু আমি যে এখন গিটার দিয়েই গাইব। মেয়েগুলো তখন বলল, আচ্ছা মেহেদি ভাইয়াকে আমরাই বলবো গিটার বাজাতে। মেহেদি তখন আবিদের সাথে রিসাদের বাইকে গেটের পাশে কৃষ্ণচূড়া গাছটার নিচে বসেছিল। মেয়েরা তাকে অনুরোধ করলো। মেহেদি ভালো করেই বুঝতে পারছিল নাফিসা ইচ্ছে করে তাকে জ্বালাচ্ছে। সেও রাজি হয়ে গেল। নাফিসাকে বাগানে নিয়ে আসা হলো। নাফিসা গান গাইলো আর মেহেদি গিটার বাজালো। মেয়েগুলোর সাথে আরও অনেক ছেলে মেয়ে জড়ো হলো। নাফিসার গান শেষ হতেই সবাই মেহেদিকে গান শোনাতে বলল। এবার মেহেদির আবদার, নাফিসাকে তার সাথে গান গাইতে হবে। মেহেদিকে জ্বালাতে পেরে এতক্ষণ নাফিসার আনন্দ হলেও এখন তার খুব রাগ হচ্ছিল। সুযোগ বুঝে মেহেদিও তাকে পাল্টা চাল দিচ্ছে। এখন তো না করারও সুযোগ নেই, তাকে গান গাইতেই হলো। দুজনের একসাথে গান শুনে সবাই খুব খুশি হলো, আর তাদের খুব সুন্দর জুটি বলে প্রশংসাও করলো। বাইরে থেকে খুশি দেখালেও ভেতরে ভেতরে দুজনেরই গা জ্বলছিল। যে যার মতো চলে গেল। আসার সময় দিনা আবিদের কাছে ঘড়িটা ফেরত দিল। আবিদ, দিচ্ছ কেন? রেখে দাও। দিনা, তোমার ঘড়ি নিয়ে আমি কি করব? আবিদ, তাহলে পরিয়ে দাও, হাতে নেব না। দিনা, তাহলে কি পায়ে পরিয়ে দেব? আবিদ হেসে তার হাতটা বাড়িয়ে দিল। দিনা ঘড়িটা পরিয়ে দিতেই আবিদ দিনার হাতে র্যাপিং পেপারে মোড়ানো একটা প্যাকেট দিল। দিনা, এটা কি? আবিদ, হবে হয়তো কিছু। দিনা, আমার এসবের কোনো প্রয়োজন নেই, তুমি নীলের প্রতি খেয়াল রাখো, এটাই যথেষ্ট। আবিদ, ফেরত দেবে? দিনা, না। চাকরির ইন্টারভিউ ফল কি হলো? আবিদ চুপ করে রইল। দিনা তার উত্তর পেয়ে গেল, তাই সে আবার বলল, আমার কাছে কিন্তু বেশি সময় নেই, আমি বাড়িতে কাউকে কিছু বলতেও পারছি না, আবার এসব সহ্যও করতে পারছি না। যা করার তাড়াতাড়ি করো, না হলে খারাপের চেয়েও খারাপ কিছু হয়ে যাবে। আবিদ কিচ্ছু বলতে পারল না। দিনা তার আগেই দ্রুত পায়ে সেখান থেকে চলে গেল। চাকরি না হলে এখানে তো ওর কোনো দোষ নেই, সে তো চেষ্টাই করে যাচ্ছে। নাফিসা ক্লাসে ফিরে এসে বই পড়ছিল। ক্লাস শুরু হতে আরও 10 মিনিট বাকি। ক্লাসে দু একজন ছাড়া সবাই বাইরে। দিনাকে মন খারাপ করে চুপচাপ বসে থাকতে দেখে নাফিসা জিজ্ঞেস করল, কি হয়েছে তোর, এভাবে বসে আছিস কেন? দিনা চুপ। দিনা, কি হয়েছে বল আমাকে। দিনা, আবিদকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না নাফিসা, আমি পারবো না। কেন? ভাইয়ের পরিবার কি তোকে মেনে নেবে না? দিনা, ওর পরিবারে কোনো সমস্যা নেই, কিন্তু আমার পরিবার কি মানবে? ওদিকে বাসায় আমার বিয়ে ঠিক করে ফেলছে। নাফিসা, বাসায় ভাইয়ার কথা বলেছিস? দিনা, না। নাফিসা, না বললে তো বিয়ে ঠিক করবেই। দিনা, কি বলবো আমি? কিছু বললেই তো জানতে চাইবে ছেলে কি করে, পরিবারের অবস্থা কেমন, তখন আমি কি জবাব দেব? সব পরিবারই তো চায় তাদের মেয়েকে তাদের চেয়েও ভালো পরিবারে বিয়ে দিতে। আবিদের অবস্থা অতটা ভালো না, প্রায় আমাদের চেয়ে একটু নিম্নবিত্ত। নাফিসা, বাসায় বলিসনি অথচ আগে থেকেই জানিস তোর পরিবার কি বলবে? প্রেমে পড়ার আগে আবিদের অবস্থা জেনে নিসনি? দিনা, অবস্থা, ধন সম্পদ, মর্যাদা, রূপ দেখে কেউ কাউকে ভালোবাসে না নাফিসা, মানুষের মনটাই সবচেয়ে বেশি মূল্যবান।
কে বলেছে? রূপ দেখেই তো মানুষ প্রেমে পড়ে, পরে না হয় মন যাচাই করে। তোর পরিবারও তো সেটাই করবে। দিনা, এখন আমি কি করব বল? নাফিসা, বাসা থেকে পালিয়ে বিয়ে কর। দিনা, কি যাতা বলছি, সেটা আমি কখনোই করব না। আমি বাবা মায়ের একমাত্র মেয়ে, আমাদের 2 ভাই বোনকে নিয়েই তাদের সব স্বপ্ন, সেটা আমি ধ্বংস করি কিভাবে? নাফিসা, তাহলে আবিদ ভাইয়াকে ভুলে যা, আর যার সাথে বিয়ে ঠিক হচ্ছে তাকে বিয়ে করে নে। দিনার চোখ দুটো জলে ভরে এলো। অসহায় দৃষ্টিতে তাকিয়ে সে বলল, এটাও সম্ভব না। নাফিসা মলিন হেসে দিনার চোখের পানি মুছে দিয়ে বলল, জীবন অনেক কঠিন। এমন কিছু সময় আসে যা মানুষকে সঠিক নির্ণয় নিতে দ্বিধায় ফেলে দেয়, আর সেই চিন্তা করতে করতেই মানুষ তার জীবনটাকে শেষ করে দেয়। কিন্তু এই বোকা মনটা একবারের জন্য চেষ্টা করে দেখে না সে সফল হতে পারে কিনা। আগে তুই বাসায় বল, তারপর দেখ কি হয়। দিনা, সেই সাহস আমার নেই। অন্তত একটা চাকরি জোগাড় করতে পারলেও আমি একটু সাহস পেতাম। কবে থেকে বলছি একটা চাকরি জোগাড় করতে, একটা কথাও আমার শুনছে না। খুব বেশি কিছু চেয়েছি আমি তার কাছে? কেউ কি কোনো বেকার ছেলের কাছে মেয়ে বিয়ে দেবে? অবশ্য এতে তারও দোষ দেওয়া যায় না, সে তো চেষ্টাও করছে অনেক। নাফিসা, বুঝেছি, খুব বেশি ভালোবেসে ফেলেছিস আর খুব দামি আর কঠিন একটা জিনিস চেয়েছিস, যা বাংলাদেশে খুঁজে পাওয়া খুবই কঠিন। চাকরি বললেই আর খুঁজলেই পাওয়া যায় না, ভাগ্যেম থাকতে হয়। ভাইয়া কোন বিষয় নিয়ে অনার্স করেছে? দিনা, অ্যাকাউন্টিং। নাফিসা, আমি যাব তোর বাসায় আঙ্কেল আন্টির সাথে কথা বলতে। দিনা, কি? নাফিসা, কি আবার, তোর বাসায় নিবি নাকি? দিনা, আমি সেটা বলছি না, তুই কথা বলে তো আমার ঘুম হারাম করে দিবি। যদি বাবা মা রেগে গিয়ে আরো উল্টোপাল্টা কিছু করে ফেলে? করলে করবে, ধরে নিবি তা তোর ভাগ্যে ছিল। চুপ করে বসে থাকলে তোর কোনো সমাধান খুঁজে পাবি না। দিনা, কবে যাবি? নাফিসা, আজকে যাব না, কালকে দেখি। দিনা, আচ্ছা। বাসায় ফিরে মেহেদি তার গিটারটাকে সাবান দিয়ে ইচ্ছে মতো ঘষে মেজে ধুতে লাগলো। রাগে ওর গা ঝিমঝিম করছিল। এই গিটার শেষ পর্যন্ত ওই মেয়ের গানে ব্যবহৃত হলো। মেহেদির মা ছেলের এই কাণ্ড দেখে অবাক। কি করছো এসব? পাগল হয়ে গেছো নাকি? গিটারটা তো নষ্ট হয়ে যাবে। হোক নষ্ট। আরে ওঠ, গিটার দে আমায়। কার রাগ তুই এর ওপর ঝাড়ছিস? মেহেদি কোনো জবাব না দিয়ে গিটারটা রেখে চলে গেল। মা গিটারটা সুতি কাপড় দিয়ে মুছে যত্ন করে রেখে দিলেন। পরদিন ভার্সিটিতে একটু আগেই চলে এলো মেহেদি। নাফিসা গেট দিয়ে ঢুকতেই সে তার সামনে হাঁটতে লাগলো। নাফিসা একটু অবাকই হলো, তারপর জিজ্ঞেস করলো, কিছু বলবেন? হ্যাঁ, তোমার সাথে পাশাপাশি হাঁটতে পারি। নাফিসা এবার চরম অবাক হলো, তারপর জবাব দিল, হাঁটছেনই তো। মেহেদি, হ্যাঁ, এটাই বলতে চাচ্ছিলাম, আর কিছু না। নাফিসা, আজব মানুষ। নাফিসা নিজের ক্লাসে ঢুকে পড়ল আর মেহেদি বারান্দা দিয়ে তার ক্লাসের দিকে চলে গেল। গ্যাপ ক্লাসে দিনার সাথে ক্যান্টিনে বসে কফি খাচ্ছিল আর গল্প করছিল। হঠাৎ মেহেদির বন্ধু রিসাদ এসে দিনাকে উদ্দেশ্য করে বলল, দিনা, কৃষ্ণচূড়া গাছের নিচে আবিদ তোমার। রিসাদ একটু আশেপাশে তাকিয়ে নাফিসার পাশেই বসে পড়ল। ওদিকে দিনা আবিদের কাছে গেল, গিয়ে দেখল আবিদ মেহেদি সহ আরও কয়েকজনের সাথে বসে আড্ডা দিচ্ছে। তাই সে একটু দূরেই দাঁড়ালো। আবিদ তাকে দেখে সেখান থেকে উঠে এলো। আবিদ, এখানে কেন? কিছু বলবে? দিনা, আমি কি বলবো? তুমিই তো আমাকে ডেকেছো, তাই এলাম। আমি কখন ডাকলাম? দিনা, রিসাদ ভাইয়া যে বলল। ও, হয়তো ও দুষ্টুমি করেছে, আমি ডাকিনি। আমাদের এখানে বসিয়ে রেখে ফাজলামও শুরু করেছে। কোথায় ও? দিনা, ক্যান্টিনের দিকে ছিল, এখন কোথায় জানি না। আচ্ছা, তুমি যাও। দিনা ক্যান্টিনে ফিরে এসে দেখল নাফিসা একা বসে আছে। নাফিসার পাশে বসতেই সে জিজ্ঞেস করল, নাফিসা, কিরে, কি এমন জরুরি তলব পড়ল? দিনা, আরে কিছুই না, রিসাদ ভাইয়া দুষ্টুমি করছিল, ভাইয়াটা অনেক ফাজিল। নাফিসা, হিহি, আজ দিনাদের বাসায় যাওয়ার কথা নাফিসার, তাই ছুটির পর দিনা অপেক্ষা করছিল কখন নাফিসার অনুশীলন শেষ হবে।
অনুশীলন শেষ হতেই নাফিসা যখন বের হতে যাবে, মেহেদি তার হাতে একটা বই দিল। বইটি দেখে নাফিসা অবাক হয়ে গেল। এটা তো আমারই বই। নাফিসা, আমার বই আপনার কাছে গেল কিভাবে? মেহেদি, তুমি যখন গান গাইছিলে তখন তোমার ব্যাগ থেকে নিয়েছিলাম, না বলে নেওয়ার জন্য আমি দুঃখিত। আসলে আমার এক ছোট ভাইয়ের বইটা খুব দরকার ছিল, তাই তোমার ব্যাগে খুঁজেছিলাম। দেখে নাও, যেমন ছিল তেমনই আছে। নাফিসা একটু এলোমেলোভাবে বইটা উল্টে পাল্টে দেখল, সব ঠিকই আছে, কিন্তু সে নিশ্চিত মেহেদি মিথ্যে বলেছে। বইটা নিয়ে নাফিসা দিনার সাথে তাদের বাসায় এলো। দিনার হাত পা রীতিমতো কাঁপতে শুরু করলো। নাফিসা দিনার মাকে সালাম দিল, তারপর জিজ্ঞেস করলো আঙ্কেল বাসায় আছেন কিনা। দিনার মা তাকে বসতে বলে দিনাকে আপ্যায়নের জন্য খাবার দিতে বললেন। তারপর তিনি দিনার বাবাকে ডেকে আনলেন। পাশের রুম থেকে দিনার বাবা এলে নাফিসা তাকেও সালাম দিল। ওনারাও নাফিসার পাশে বসলেন। দিনা খাবার দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু নাফিসা তাকে ডেকে পাশে বসতে বলল। এরপর নাফিসা বলতে শুরু করলো, নাফিসা, আঙ্কেল দিনার বন্ধু নাফিসা, আমরা একসাথেই পড়ি। দিনার বাবা। হ্যাঁ, দিনা তোমার কথা বলেছে। পড়াশোনা কেমন চলছে? নাফিসা, আলহামদুলিল্লাহ ভালো। আঙ্কেল, দিনার নাকি বিয়ে ঠিক হয়েছে? দিনার বাবার মুখটা কিছুটা মলিন হয়ে গেল, তবুও তিনি জবাব দিলেন, ঠিক হয়নি এখনো, তবে কথাবার্তা চলছে। ও ভালো। আসলে আমি দিনাকে নিয়েই একটু কথা বলতে এসেছিলাম। কথাটা বলতে ইতস্তত করছি, কিন্তু এটা বলা খুব জরুরি মনে হচ্ছে। আমি অনেক ছোট, আপনাদের চেয়ে আমার জ্ঞান বুদ্ধি অনেক কম। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বিষয়টা আপনাদের জানানো উচিত হচ্ছে কিনা সেটাও জানি না। জানি না আপনারা আমার কথাটা কিভাবে নেবেন। আশা করি ভুল করলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দিনার বাবা লক্ষ্য করলেন নাফিসা সত্যিই খুব ইতস্তত বোধ করছে, তাই তিনি হেসে সাহস দিয়ে বললেন, আচ্ছা মা, কি বলতে চাও বলো। নাফিসা, আঙ্কেল দিনাকে একটা ছেলে খুব পছন্দ করে। মানে দিনার বাবা মায়ের মুখ গম্ভীর হয়ে গেল। নাফিসা আবার বলতে শুরু করলো, আঙ্কেল বাবা মা নিশ্চয়ই সন্তানের জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্তই নেন, আপনারাও তার ব্যতিক্রম নন। কিন্তু দিনা আপনাদের এই কথাটা বলতে সাহস পাচ্ছে না। আমিও জানতাম না, গত দুদিনেই জেনেছি, তাই বিষয়টি আপনাদের জানানো প্রয়োজন মনে করলাম। দিনা আপনাদের সিদ্ধান্তের বাইরে যেতে চায় না। সে নিজে আমাকে বলেছে আপনারা আপনাদের সবটুকু দিয়ে ওদের মঙ্গলের কথাই ভাবেন, তাই সে আপনাদের ঠকাতে পারবে না। কিন্তু দিনার বিশ্বাস ওই ছেলের কাছেই সে সবচেয়ে বেশি সুখী থাকবে। আপনারা যেন একটু ভেবে দেখেন। কিন্তু এই কথাটা সে আপনাদের বলতেই পারছে না। আপনারাও তো মেয়ের সুখের কথাই ভাবছেন। জোর করে কোথাও বিয়ে হলে সেই সম্পর্ক তো বেশি দিন টেকে না। মনের সুখটাই তো আসল, তাই না? যারা সংসার করবে তাদেরই যদি পছন্দ অপছন্দ না মেলে, তাহলে সংসার টিকবে কিভাবে? ওরা যেন আপনাদের না জানিয়ে চাপের মুখে কোনো ভুল সিদ্ধান্ত না নিয়ে ফেলে, সেজন্যই আমার এখানে আসা। হয়তো ছোট মুখে বেশি কথা বলে ফেলেছি, প্লিজ মাফ করে দেবেন। দিনার বাবা দিনার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, ছেলেটি কে? দিনা কোনো উত্তর না দিয়ে মাথার নিচু করে বসে রইল। নাফিসা তাকে হালকা ধাক্কা দিয়ে বলতে বলল। দিনা কাঁপা কাঁপা কণ্ঠে জবাব দিল, দিনা ঋতু আপুর স্বামীর ফুফাতো ভাই আবিদ, দিনার বাবা। ছেলে কি করে? দিনা মাস্টার্সে পড়ছে আমাদের ভার্সিটিতেই, দিনার বাবা। ছেলে কাজ কি করে? দিনার কোনো জবাব দিচ্ছে না। কি বলবে সে? ছেলেটা তো বেকার। নাফিসা পরিস্থিতি বুঝতে পেরে বলল, নাফিসা, দিনা বলছিস না কেন? আঙ্কেল না জেনে কি সিদ্ধান্ত নেবেন বল। আঙ্কেল, আবিদ তো NN গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ম্যানেজার। দিনা চমকে উঠে নাফিসার দিকে তাকালো। এত বড় মিথ্যে কেন বলল? বাবা যদি খোঁজ নিয়ে দেখেন আবিদ বেকার আর আমি তাকে নিয়ে মিথ্যে বলেছি, এটা জানলে আবিদও খুব রাগ করবে। দিনার বাবা নাফিসার দিকে তাকিয়ে বললেন, মোহাম্মদপুরের NN গ্রুপ? হ্যাঁ আঙ্কেল, দিনা বলেছিল আবিদের পরিবারের অবস্থা নাকি তেমন ভালো না।
মানে আপনাদের চেয়ে একটু নিম্নমানের, কিন্তু চাকরিটাও নতুন পেয়েছে। আচ্ছা দিনা, মেয়ের বাবা হয়ে আমি আর প্রস্তাব নিয়ে যাব না। আবিদকে বলো ওর বাবা মাকে নিয়ে বাসায় আসতে, আমি তাদের সাথে কথা বলবো। আর নাফিসা মা, তুমি দুপুরের খাবার খেয়ে তারপর যেও, দিনাকে একটু সাহস দিও। দিনার মা আর নাফিসা দুজনেই হাসল। আচ্ছা আঙ্কেল। দিনা নাফিসাকে নিয়ে নিজের ঘরে গেল। দরজা বন্ধ করেই সে নাফিসাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। দিনা, থ্যাংক ইউ সো মাচ দোস্ত, তোকে অনেক অনেক ভালোবাসা। হয়েছে হয়েছে, আমার কিন্তু খিদে পেয়েছে। দিনা, আচ্ছা বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। কিন্তু তুই মিথ্যেটা কেন বললি? এখন যদি বাবা খোঁজ নিয়ে দেখেন আবিদ বেকার আর আমি টাকে নিয়ে মিথ্যে বলেছি, এটা জানলে আবিদও খুব রাগ করবে। নাফিসা পার্স থেকে একটা কাগজ বের করে দিনার হাতে দিয়ে বলল, এটা ভাইয়াকে দিয়ে বলবি 10:30টায় NN গ্রুপে গিয়ে ইন্টারভিউ দিতে। দিনা, এটা তুই কিভাবে জোগাড় করলি? নাফিসা, এটা আমার মামার কোম্পানি, আমি মামার সাথে কথা বলেছি, কাউকে কিচ্ছু বলার দরকার নেই, শুধু ভাইয়াকে বলবি ইন্টারভিউটা দিতে। দিনা আবার নাফিসাকে জড়িয়ে ধরল। দিনা, তুই আমার জন্য এত কিছু কেন করছিস? নাফিসা, এখন কি আমি অপরাধী হয়ে গেলাম? দিনা, না, কিন্তু আবিদকে বলতে হবে। বেশি কিছু বলবো না, শুধু এইটুকু বলবো যে এটা পেতে নাফিসা সাহায্য করেছে। ঠিক আছে। খাওয়া দাওয়া শেষ করে নাফিসা বিদায় নিয়ে চলে আসার সময় দিনার মা বললেন, নাফিসা, তোমার বাবা মাকে নিয়ে আবার এসো। সরি আন্টি, বাবা মা আসবেন না। কেন? দিনার মতো আমি অতটা ভাগ্যবতী নই। ছোটবেলাতেই বাবা মাকে হারিয়েছি, মামা মামির কাছেই থাকি। দিনার বাবা মা দুজনই খুব কষ্ট পেলেন। দিনার মায়ের মনে হলো কথাটা বলে তিনি মেয়েটাকে আরও বেশি কষ্ট দিয়ে ফেললেন। আর দিনা তো আরও বেশি অবাক হলো, কারণ সে জানতো না যে নাফিসার বাবা মা নেই। মাঝে মাঝে আসবে দিনার সাথে, আর তোমার মামা মামিকেও নিয়ে আসবে। আচ্ছা আন্টি, আল্লাহ হাফেজ। রাতে নাফিসা পড়তে বসেছে। হঠাৎ করে ওর মনে হলো মেহেদি নিশ্চয়ই কোনো কারণে বইটা নিয়েছিল। তাই সে বইটা খুলে প্রথম থেকে খুব ভালোভাবে দেখতে লাগলো। প্রথম পাতা দেখে দ্বিতীয় পাতায় আসতেই ওর চোখ আটকে গেল। বইয়ের পাতায় খুব সুন্দর করে কিছু লেখা, হাতের লেখাও ভারী সুন্দর। প্রশংসা না করে পারল না নাফিসা। হয়েছি মুগ্ধ তোমাতে আমি, পেরেছ কি বুঝতে কভু তুমি? গাইব গান তোমারই শানে, চির অন্তর্যামী। চিরকোট দিলে তো ছুঁড়ে ফেলে দিতে, তাই চুরি করে বইটা নিয়েছিলাম। আশা করি এটা ফেলতে পারবে না। প্রথম থেকেই ঝগড়া দিয়ে শুরু হয়েছে তোমার আমার পরিচয়, শেষটা যেন এমন না হয়। এভাবে আর কতদিন? আমরা কি একে অপরের কাছে ভালো কিছু আশা করতে পারি না? নাফিসা, তোমাকে আমার অনেক ভালো লাগে। এই ভালো লাগাটা আমি শুধু ভালো লাগার মধ্যেই সীমাবদ্ধ রাখতে চাই না। আমাকে কি ভালো লাগা থেকে ভালোবাসার একটা সুযোগ দেবে? তোমার উত্তরের আশায়, মেহেদি। লেখাটা পড়ে নাফিসার ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। সে বইটা বন্ধ করে বালিশটা কোলে নিয়ে খাটে হেলান দিয়ে কিছুক্ষণ বসে রইল। পরদিন ভার্সিটিতে পা রাখতেই মেহেদি এসে নাফিসার সাথে সমান তালে হাঁটতে লাগলো। নাফিসা চুপ করে থাকায় মেহেদি বলল, মেহেদি, কুছ তুম কহো কুছ হাম কহে। কি বলবো? কি বলবে মানে? আমার প্রশ্নের উত্তর দেবে? কিসের প্রশ্ন? মেহেদি, তুমি বই পড়োনি? কিসের বই? ইকোনমিক্স। কেন? বই কি ছিল? নাফিসা, আমি নিশ্চিত তুমি বইটা পড়েছ, ইচ্ছে করে কথা এড়িয়ে যাচ্ছ। আমি কিন্তু সিরিয়াস, প্লিজ কিছু বলো। কি বলবো? নাফিসার এমন ভাবলেশীন উত্তর শুনে মেহেদি হতাশ দৃষ্টিতে তাকিয়ে রইল। ওকে ওভাবে তাকাতে দেখে নাফিসা হি হি করে হেসে ক্লাসের দিকে চলে গেল। দিনার সাথে দেখা হতেই সে জিজ্ঞেস করল আবিদকে কাগজটা দিয়েছে কিনা। দিনা উত্তরে হ্যাঁ জানালো। আজ ক্লাস করতে তেমন একটা ভালো লাগছিল না, তাই নাফিসা দিনাকে ক্যান্টিনে চটপটি খাওয়ার প্রস্তাব দিল।
পরপর দুটো ক্লাস করে ওরা ক্যান্টিনে চলে গেল। অর্ডার করার 2 মিনিট পরেই চটপটি চলে এলো। আহা, গরম গরম চটপটি, সাথে টক পানি, প্লেট থেকে গরম ধোঁয়া উঠছে। 2 চামচ মুখে দিতেই ফুরুত করে মেহেদির আগমন। মেহেদি এসে তাড়াহুড়ো করে নাফিসার পাশে একটা চেয়ার টেনে বসে পড়ল। দিনা আর নাফিসা দুজনেই অবাক। ওদের এভাবে তাকাতে দেখে মেহেদি বলল, এভাবে তাকাচ্ছ কেন আমার দিকে? শুধু শুধু আমাকে দেখে লাভ নেই, আমি তোমাদের মতো এত সুন্দর নই। ওরা দুজনেই হেসে উঠল। তাদের হাসি দেখে মেহেদি আবার বলল, দিনা রাগ করো না, তোমার হাসির চেয়ে নাফিসার হাসিটা অনেক সুন্দর। না মানে আমার কাছে উইলে মনে হয় আর কি। আবিদ থাকলে হয়তো তোমার হাসিটাই বেশি সুন্দর বলতো। দিনা মিটিমিটি হাসছে আর নাফিসার রাগে ফুঁসছে। আপনি এখানে কেন? আবার আপনি শুরু করলে? দিনাই তো আছে, অন্য কেউ তো নেই। তুমি দিনার ব্যাপার সব জানো, তাহলে আমাদের কথা দিনার কাছে লুকাচ্ছ কেন? মানে? উফ, নাটক বন্ধ করো তো। এইসবের মানে আজকাল ছোট বাচ্চারাও বোঝে। দিনা অবাক হয়ে নাফিসার দিকে তাকালে। নাফিসা, দিনা সত্যি বলছি, আমি কিছুই লুকাচ্ছি না। ভাইয়া, আপনি কি পাগল হয়ে গেছেন? প্রেম পাগল। দিনা হেসে বলল, তাই এখানে এসেছেন কেন? কেন আবার? তোমাদের সাথে চটপটি খেতে। মামা, চটপটি শেষ না? ক্যান্টিনের ম্যানেজার জবাব দিল, না। আচ্ছা, তার মানে শেষ, কিন্তু চামচ তো হবে, একটা চামচ পাঠান। দিনা হেসে বলল, ভাইয়া, মামা বলেছে চটপটি শেষ না, এখনো আছে। তুমি একটু বেশি বুঝে ফেলেছ। আমি কি বলেছি? শেষ না? মামা বলেছে না। না আর না কেটে গেলে বাকি থাকে শেষ, তার মানে শেষ। কথা বলতে বলতেই ক্যান্টিনের ছোট ছেলেটা একটা চামচ নিয়ে হাজির হলো। দূর বেটা, চামচ আনতে এতক্ষণ লাগে? চটপটি তো ঠান্ডা হয়ে গেল। নাফিসা, খাও খাও। নাফিসাকে খেতে বলে মেহেদি নিজেই নাফিসার প্লেট ফেঁকে খাওয়া শুরু করলো। দিনা আর নাফিসা দুজনেই অবাক হয়ে হাঁ করে তাকিয়ে রইল। মেহেদি নাফিসার চামচ দিয়ে তার মুখে এক লোকমা তুলে দিল। এমনটা যে মেহেদি করবে তা কেউ ভাবতেও পারেনি। নাফিসা রেগে তাকাতেই মেহেদি বলল, বুঝেছি, আমি খাইয়ে দেব বলেই হাঁ করেছিলে। সমস্যা নেই, দিনা ছাড়া কেউ দেখেনি। পরেরটাও কি আমি তুলে দেব? আপনি আমার প্লেট থেকে খাচ্ছেন কেন? শুনলে না, চটপটি আর নেই। তাছাড়া এক প্লেটে খেলে ভালোবাসা বাড়ে গো, ভালোবাসা বাড়ে। দিনা, খেয়েছো কখনো আবিদের সাথে এভাবে? না। তোমাদের ভালোবাসাটা খুবই হালকা, ফু দিলেই বাতাসের সাথে উড়ে যাবে। আমাদের প্রেম হলো গভীরেরও চেয়েও গভীর। তোমরা 2 বছরেও এতটা গভীরে যেতে পারোনি। নাফিসা, খাচ্ছ না কেন? বীর আমি দিয়ে দেব, চিন্তা করো না। দিনারটাও দিয়ে দেব। আর শোনো, দিনা তো আমাদের ব্যাপারে জেনেই গেছে, তাই ওর সামনে আর লুকোচুরি খেলতে হবে না। দিনা খেতে খেতে বলল, নাফিসা খা খা। ভাইয়া, প্লেট একটা কিন্তু চামচ দুটো হলো কেন? চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কি বলো, তোমার সামনে এক প্লেটে খাবো বলে কি 1 চামচেও খাবো নাকি? আমাদের লজ্জা করে না বুঝি? ওটা তো চলবে গোপনে। নাফিসা রেগে বসা থেকে উঠে দাঁড়ালো। দিনা, তুই যাবি এখন আমার সাথে? মেহেদি ওর হাত টেনে আবার বসিয়ে দিল। দিনার প্লেটের অর্ধেকও তো খাওয়া হয়নি, এখনই উঠে যাবে? আর তুমি উঠে যাচ্ছ কেন? ভালোবাসার মানুষ উঠে পড়লে কি খাবারের স্বাদ থাকে? আমারও তো খাওয়া শেষ হয়নি, বসে থাকো। আচ্ছা, এবার তাহলে স্বাদটা আরও বাড়িয়ে দিচ্ছি। নাফিসা প্লেটে 1 গাধা মরিচের গুঁড়ো ঢেলে দিল। এবার খান। মেহেদি প্লেটের সবটুকু চটপটি খেয়ে নিল। খুশি তো এবার? দিনা আর নাফিসা দুজনেই হাঁ করে তাকিয়ে রইল। দিনা, ভাইয়া এমন ঝাল কিভাবে খেলেন? প্রেমে পড়লে নাকি সব খাবারই মিষ্টি লাগে, আজ তার প্রমাণ পেলাম। যাই হোক, আমি বিল দিয়ে আসি। তোমরা আর কিছু খাবে নাকি? আমি অর্ডার করে দিই। দিনা, তোর তো খাওয়া হয়নি, কিছু খাবি? না, চল। আর বিল আমি দিয়ে দিয়েছি। গার্লফ্রেন্ড নাকি শুধু খরচ বাড়ায়,
আমার ক্ষেত্রে তো উল্টো, তুমি তো আমার খরচ কমিয়ে দিচ্ছ। নাফিসা আর কিছু না বলে দিনার সাথে বেরিয়ে গেল। গানের অনুশীলনের সময় মেহেদি আজ আর অনুশীলন করতে চাইল না, স্যারকে বলে বাসায় চলে যেতে চাইল। নাফিসাও দেখলো মেহেদির চোখ মুখ লাল হয়ে আছে। স্যার জিজ্ঞেস করছিলেন মেহেদি অসুস্থ নাকি। মেহেদি বলল সে ঠিক আছে, তবে একটু খারাপ লাগছে তাই চলে যাবে। স্যার সম্মতি দিলে মেহেদি বাসায় চলে গেল। মেহেদি ছাড়া আজ শুধু নাফিসা আর রিয়াদের অনুশীলন চলল। গত দুদিন মেহেদি ভার্সিটিতে আসেনি। দুদিন পর দিনা ক্লাসে এসে নাফিসাকে ঝাঁপড়ে জড়িয়ে ধরল। আরে হচ্ছেটা কি? লাভ ইউ দোস্ত। ওহ না, এটা বলা যাবে না। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। আরে পাগল হয়ে গেছিস নাকি? হি হি, কি হয়েছে সেটা বল। বাবা মা আবিদের সাথে আমার বিয়ে দিতে রাজি। হাতের আংটি দেখিয়ে বলল এনগেজমেন্ট হয়ে গেছে। এটা কিন্তু একদমই ঠিক হলো না। তুই আমাকে না জানিয়ে এনগেজমেন্ট করে ফেললি। সরি দোস্ত, এমন কিছু হবে আমি ভাবতেও পারিনি। কাল আবিদের বাবা মা দেখতে এসে হঠাৎ করেই সব ঠিক হয়ে গেল। আর সামনের শুক্রবার, মানে 9 দিন পর বিয়ে। হোয়াট? এত তাড়াতাড়ি? আবিদের বাবা মা বললেন তারা কোথাও বেড়াতে যাবেন, ফিরতে 1-2 মাস দেরি হবে। এই জন্য হয় এই সপ্তাহে বিয়ে হবে, না হয় 2 মাস পর। বাবা কি বুঝে সামনের সপ্তাহটাই বেছে নিলেন। যাক, ভালোই হয়েছে, শুভ কাজে দেরি করতে নেই। হি হি হি। তোকে কিন্তু 2-3 দিন আগেই আমাদের বাসায় যেতে হবে। বাবা মা যাবে তোদের বাসায় দাওয়াত করতে। এত আগে গিয়ে কি করব? বাসা তো কাছেই। তাছাড়া 11 দিন পর আমাদের প্রতিযোগিতার 2য় ধাপ। তুই আমাদের বাসা থেকেই যাবি, আর 2-1 দিন অনুশীলন না করলেও কিছু হবে না। তুই এমনিতেই ভালো গাস। সবাই নিজ স্বার্থে মতলবী। ভালো কথা মনে পড়েছে, মেহেদি ভাইয়ার নাকি সেদিন ঝাল খাওয়ার পর জ্বরে ভুগছেন, তাই 2 দিন ধরে ভার্সিটিতে আসছেন না। ঝালে মেহেদির অ্যালার্জি আছে। বেচারা প্রেমে পড়ে অ্যালার্জি কথাও ভুলে গিয়েছিল। ভালো হয়েছে, আমি কি বলেছি নাকি ঝাল খেতে? সত্যি করে বলতো, তুই এমন কি করলি যে মেহেদি ভাইয়া হঠাৎ প্রেমে হাবুডুবু খাচ্ছে? আশ্চর্য, কি আজব কথাবার্তা বলছিস। আমি কিছুই করিনি। সেদিন ভার্সিটিতে মেহেদিকে না দেখলেও ক্লাস শেষে অনুশীলনের সময় ঠিকই দেখল। রিয়াদের অনুশীলনের সময় নাফিসা একটা চেয়ারে বসেছিল। মেহেদিও কাছে এসে একটা চেয়ার টেনে বসে পড়ল। মেহেদি, কতদূর এগিয়েছ নাফিসা? যতদূর সম্ভব। আমি তো শুধু সেকেন্ড গুনছিলাম, কখন ভার্সিটিতে আসবো আর তোমার সাথে দেখা হবে। তাই নাকি? কত সেকেন্ড গুনেছেন শুনি? কত সেকেন্ড জানো? এই দেখো, তোমাকে দেখার পর সব ভুলে গেছি। হি হি। মেহেদি চুপি চুপি নাফিসার পার্সটি কিছু একটা রাখলো। নাফিসা তা দেখে ফেলল। পার্স থেকে ওটা বের করুন। এমন কেন করো? আমি কিন্তু ফেলে দেব। আচ্ছা ফেলে দিও, কিন্তু রাতে নাফিসা মেহেদির দেওয়া প্যাকেটটা খুলল। ভেতরে স্টোন বসানো একজোড়া সুন্দর চুড়ি। হাতে পরতেই দেখল একদম পারফেক্ট সাইজ। বেশ মানিয়েছে ওকে, তাই আর খুলল না। পড়া শেষ করে রাতের খাবার খেয়ে নাফিসা আবার নিজের ঘরে ফিরে এলো। এসে দেখল তার ফোনে অচেনা নম্বর থেকে 2টো কল এসেছে। লাইটটা বন্ধ করে খাটে শুতেই আবার ফোনটা বেজে উঠল। রিসিভ করতে ওপাশ থেকে এক পুরুষ কণ্ঠ ভেসে এলো। মেহেদি, কি করছো? হ্যালো, কে বলছেন? চিনতে পারোনি? কয়েক সেকেন্ড ভাবলেই হয়তো চিনে ফেলবে। নাফিসা এবার কণ্ঠ শুনেই বুঝে গেল এটা মেহেদি। এত রাতে ফোন করেছেন কেন? চিনতে পেরেছো তাহলে? এত রাত কোথায়? মাত্র তো 10টা বাজে। এখনই ঘুমিয়ে পড়েছ নাকি? আমার ফোন নম্বর কোথায় পেলেন? তুমি তো অনেক বুদ্ধিমতী, তাহলে এমন বোকার মতো প্রশ্ন করছো কেন? ফোন নাম্বার পাওয়া কি কোনো ব্যাপার? ভার্সিটির স্টুডেন্ট আইডিতে আছে, পলাশ স্যারের কাছে আছে, তোমার বন্ধুর কাছে আছে। আমার বন্ধু আপনাকে নম্বর দেবে না সেটা আমি খুব ভালো করেই জানি। তাছাড়াও আরও অনেক উপায় আছে। ঠিক আছে, বুঝলাম। ফোন করেছেন কেন সেটা বলুন। একটু প্রেমালাপ করার জন্য। আমার মনে এত প্রেমালাপ নেই। অত লাগবে না, একটু একটু হলেই হবে। একটুও নেই?
আমি ঘুমাবো, ফোন রাখুন। আরে ঘুমাবেই তো, এত তাড়া কিসের? দিনার সাথে থেকেও কিছু শিখতে পারোনি? ওরা তো সারা রাত কথা বলে কাটিয়ে দেয়, এখন ফোন দিলেও দেখবে ওয়েটিং পাবে। ভালো, আমার এত কিছু শেখার প্রয়োজন নেই। গুড নাইট। নাফিসা ফোন কেটে দিতেই মেহেদি মেসেজ করলো, তোমার বলা গুড নাইট আমার জন্য লাভ নাইট হয়ে গেছে। নাফিসা মেসেজটা পড়ে হেসে ফেলল, মনে মনে বলল, সত্যিই একটা পাগল। সকালে দিনা জানালো সে আজ ভার্সিটি আসবে না। নাফিসারও যেতে ইচ্ছে করছিল না, কিন্তু গানের অনুশীলন আছে। কিছুক্ষণ ভেবে সে সিদ্ধান্ত নিল আজ যাবে না, একদিন অনুশীলন না করলে কিছু হবে না। মেহেদি ভার্সিটি এসে নাফিসাকে না দেখতে পেয়ে ওর ফোনে কল করলো। বলুন। বাহ, আমার ফোনের জন্যই অপেক্ষা করছিলে নাকি? আমার আর খেয়ে দিয়ে কাজ নেই। কি এমন কাজ আছে শুনি? আপনাকে এত কিছু শুনতে হবে না। ভার্সিটি আসুনি কেন? ইচ্ছে হয়নি তাই। দিনা তো আজ আবিদের সাথে বেড়াতে যাবে, তোমারও কি আমার সাথে যেতে ইচ্ছে করছে নাকি? না। অনুশীলনে আসবে না? না। আমারও আর থাকতে ইচ্ছে করছে না, ভাবছি চলেই যাব। ভাবতে থাকুন। নাফিসার কিছু বলার সুযোগ না দিয়েই ফোনটা কেটে দিল। 11টার দিকে হঠাৎ ঝুম করে বৃষ্টি নামলো। নাফিসা মনে মনে খুশি হলো, আজ ভার্সিটিতে না গিয়ে ভালোই করেছে। ঠিক করলো বাসায় মামাতো বোন অহনার সাথে বৃষ্টিতে ভিজবে। যেই সে অহনাকে ডাকতে যাবে ঠিক তখনই আবার মেহেদির ফোন। আবার কি? ঝরছে বৃষ্টি, ইচ্ছে হচ্ছে ভিজতে তোমার সাথে, আসবে না একটু আমার কাছে? আহ, কি নির্লজ্জ আবদার। ভালোবাসার আবদারে লজ্জা থাকবে কেন? সত্যি খুব ইচ্ছে করছে তোমার সাথে ভিজতে। তাহলে একা একাই ভিজেন, কে না করেছে। ওহ জানেমান, তুমি তো মেঘের সাথে সাথে আমার জানটাও বের করে দিলে। আরেকবার তুমি করে বলো না। পারবো না। বলো না। আচ্ছা বলবো না। প্লিজ। এখন ফোন রাখো, আমি বৃষ্টিতে ভিজবো। সত্যি? আমিও ভিজবো। আপনার না জ্বর হয়েছিল, আবার বৃষ্টিতে ভিজবেন? আমি তো জানি, তুমি মুখে না বললেই কি হবে, মনে মনে তো ঠিকই আমার খেয়াল রাখো। আমার এত ঠেকা পড়েনি কারোর খেয়াল রাখার। দিনা বলেছিল তাই জানতে পেরেছি। এবার ফোন রাখো, এত কথা বললে বৃষ্টি শেষ হয়ে যাবে আর ভিজতে পারবো না। ভিজতে হবে না, তুমিও অসুস্থ হয়ে পড়বে। না, আমি ভিজবই। নাফিসা ফোন কেটে দিয়ে অহনাকে নিয়ে ছাদে চলে গেল, তবে বেশিক্ষণ ভিজতে পারল না। বৃষ্টিটা অল্প সময়ের জন্যই ছিল। মন খারাপ করে ওরা আবার ফ্ল্যাটে ফিরে এলো। ছুটির দিন হওয়ায় গতকালের মতো আজও বাসায় কাটাতে হলো। মেহেদি দিনে 3-4 বার করে ফোন করে। নাফিসাও টুকটাক কথা বলে রেখে দেয়। পরের দিন ভার্সিটিতে আসতেই ক্যান্টিনের পাশে মেহেদির সাথে দেখা হলো। নাফিসার হাতে চুড়ি জোড়া দেখে মেহেদি ওর দিকে তাকিয়ে মুচকি হাসলো। নাফিসা উত্তরে হাসলো। নাফিসা এগিয়ে বারান্দা দিয়ে হাঁটতে থাকলে মেহেদি বন্ধুদের মাঝ থেকে উঠে ওর কাছে এলো। নাফিসা কিছু না বলে নিজের মতো হাঁটতে লাগলো। তোমার হাতটা একটু ধরতে পারি? কেন? এমনি একটু। নাফিসা কোনো জবাব না পেয়ে মেহেদি নিজেই ওর একটা হাত ধরে হাঁটতে লাগলো। চুরির মাপ জানা ছিল না, আন্দাজ করে কিনেছি। ভয় ছিলাম তোমার হাতে হবে কিনা। তোমাকে বেশ মানিয়েছে। চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। হয়েছে দেখা, এবার ছাড়ো। সমস্যা কি? কেউ তো দেখছে না আমাদের। ঠিক তখনই ক্লাস থেকে বারান্দায় বেরিয়ে এলো দিনা, আর এসেই দেখে ফেল মেহেদি নাফিসার হাত ধরে হাঁটছে। মেহেদি সঙ্গে সঙ্গে হাত ছেড়ে কাশির ভান করে দ্রুত সেখান থেকে কেটে পড়ার চেষ্টা করলো। গায়ক আর গায়িকার প্রেম তো ভালোই জমেছে, পারফেক্ট জুটি। ভাইয়া, আমি কিন্তু কিচ্ছু দেখিনি। ধুর, ঠিক ভুল সময় তো আসতে হয়। মেহেদি চলে গেল। দিনা নাফিসার সাথে মিটিমিটি হেসে ক্লাসে ঢুকলো।
ভালোই তো ডুবে ডুবে জল খাচ্ছিস। সরি, আমি গ্লাসে করে জল খাই। তা তো দেখলামই। নাফিসা, তোর হাতে চুড়ি? চুড়ি কি ছেলেরা পরে নাকি? না, কিন্তু তুই তো সবসময় ঘড়ি পরিস, আজ হঠাৎ চুড়ি? ইচ্ছে হলো তাই। ভাইয়ের দেওয়া গিফট? বাবা, আরটিকে গিফট দিয়েছে রে? আবিদ ভাইয়ের কাছে গিয়ে বলবো, নাকি দিনা পড়াশোনা ছেড়ে ভার্সিটিতে এসে অন্যের প্রেমের খবর নেয়? নিজের বেলায় চালাক, আর আমি বলতে গেলেই দোষ। কারণ তুই আমার বন্ধু। গতদিনের নোটটা দে। আমিও তো আসিনি। ভালোই হয়েছে এবার। এখন নোট পাবো কোথায়? সমস্যা নেই, এটার পরেই তো গ্যাপ ক্লাস, কারোর কাছ থেকে নিয়ে নেব। গ্যাপ ক্লাসে এক মেয়ের কাছ থেকে নোট নিয়ে লাইব্রেরির দিকে যাচ্ছিল নাফিসা আর দিনা। বারান্দায় মেহেদির সাথে দেখা হলো। মেহেদি জিন্সের সাথে একটা লাল পাঞ্জাবি পরেছে, হাতে ফুটবল। দেখেই বোঝা যাচ্ছে খেলতে নামবে। প্রতিদিনই ফুটবল খেলতে হয়? একটু না খেললে যে ভালো লাগে না। তুমি খেলবে নাকি? না, আমার এত খেলার নেশা নেই। চলো না খেলি। তুমি আর আমি একদিকে, বাকি সবাই অন্যদিকে। দেখবে আমরা দুজনেই জিতব। জানোই তো আমাদের ভালোবাসার জোর অনেক বেশি। নাফিসা ভেংচি কেটে লাইব্রেরির দিকে চলে গেল। দিনাও খিলখিল করে হাসতে হাসতে ওর পিছু পিছু গেল। এভাবে একটু একটু দুষ্টুমি, একটু প্রেম, ঝগড়া আর খুনসুটির মধ্য দিয়ে কেটে গেল আরও 6 দিন। আজ দিনার গায়ে হলুদ। নাফিসা তার মামাতো বোন অহনাকে সাথে নিয়ে সন্ধে একেবারে সেজেগুজে দিনার বাসায় হাজির হলো। 2 দিন আগে আসার কথা ছিল। এই নিয়ে দিনা একটু রাগারাগি করতেই নাফিসা কৌশলে ওকে মানিয়ে নিল। আবিদের বাসা থেকে হলুদের তত্ত্ব নিয়ে এসেছে ওর বাড়ির লোকজন। সাথে মেহেদি, রিসাদ সহ আবিদের অন্য বন্ধুরাও আছে। নাফিসাকে দেখে মেহেদি একদম থমকে গেল। হলুদের শাড়ি আর ফুলের গয়নায় ওকে অসম্ভব সুন্দর লাগছিল। বরপক্ষ চলে আসায় দিনার কাছ থেকে সরে এলো নাফিসা। এমন সময় অহনা এসে বলল সে ওয়াশরুমে যাবে, তাই নিচে নামার জন্য সিঁড়ির কাছে আসতেই নাফিসা মেহেদিকে দেখতে পেল। মেহেদি জিন্সের সাথে একটা লাল পাঞ্জাবি পরেছে। মেহেদির সাথে দেখা হতেই মুচকি হাসল নাফিসা। কোথায় যাও? নিচে যাব একটু। অহনাকে নিয়ে দিনার রুমে এলো নাফিসা। অহনা, আমার একটু দেরি হবে, যা, আমি এখানেই আছি। নাফিসা ফোন বাজতেই সে বারান্দায় চলে গেল, আর অহনা ওয়াশরুমে ঢুকল। ফোনে কথা বলা শেষ করে নাফিসা ঘুরে তাকাতেই দেখল মেহেদি বারান্দায় এসেছে। নাফিসা একটু চমকে উঠল। মেহেদি ওর কাছে আসতে আসতে গানের সুরে বলল, যদি বউ সাজো গো, আরো সুন্দর লাগিবে গো। নাফিসা জানালার গ্রিলের সাথে একদম মিশে গেল। মেহেদি ওর খুব কাছে এসে 2 পাশে 2 হাত গ্রিলে রেখে দাঁড়ালো। আমি সাদা পাঞ্জাবি পরলে মনে হতো আজ তোমার আর আমার গায়ে হলুদ। কাল লাল শাড়ি পরে বউ সাজবে? নাফিসা মুচকি হেসে জবাব দিল, না, প্লিজ সরুন। অহনা ভেতরে আছে, দেখলে সমস্যা হবে। অহনাকে? আমার মামাতো বোন। ও, একবার জড়িয়ে ধরো, চলে যাব। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।